সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বেশি স্বাদে কাঁচা কলার কোপ্তাকারির একটি রেসিপি। যেদিন আপনার বাসায় মাছ মাংস কিছুই থাকবে না, সেদিন এই রেসিপিটি তৈরি করলে মাছ মাংসের তরকারির চাইতেও এই তরকারি দিয়ে আপনি বেশি ভাত খেয়ে নেবেন। তাই আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা এরকম কোপ্তাকারি বানাতে চান, তাহলে আমার এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নিশ্চয়ই উপকৃত হবেন। কাঁচা কলার কোপ্তাকারির এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা কলা নিয়ে নিয়েছি, আর কলাটাকে 3 ভাগ করে কেটে নিয়েছি, আর 2টা ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়ে কলা এবং আলুগুলো দিয়ে পানি দিয়ে দিলাম। এগুলো আমি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর চুলাটা অন করে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি একটু এগুলোকে নেড়ে উলটপালট করে দিচ্ছি। দেওয়ার পর এখন আবারও এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলো চেক করে নিব যে সিদ্ধ হয়েছে কিনা। আমার সবগুলো উপকরণই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো নামিয়ে নিলাম। আর এখানে আমি কিছু মসুর ডাল নিয়েছি, আর এই মসুর ডালগুলো আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটা শিলপাটা নিয়ে নিয়েছি। এখন আমি ডালগুলোকে বেটে নিব। আমি মসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ডালও ব্যবহার করতে পারেন, কিংবা বেসন বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এখন আমি ডালগুলোকে নিয়ে এভাবে করে বেটে নিচ্ছি। আমি ডালগুলো বেটে নিয়েছি। ডালগুলো বাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন বেশি যেন চিকনো হয়ে যায় না, আবার বেশি গোটাও না থাকে। সবগুলো ডাল বাটা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। আর কলা আর আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। কলা যখন সিদ্ধ করবেন তখন অবশ্যই খোসা সহ সিদ্ধ করবেন। খোসা ছাড়িয়ে সিদ্ধ করলে কলার গায়ে কষ লেগে যাবে। এখন আমি কলা এবং আলুগুলো এভাবে করে ম্যাশ করে নিয়েছি, কিন্তু আমার কাছে একটু গোটা গোটা মনে হচ্ছে। যতই চামচ দিয়ে ম্যাশ করুন না কেন, হাতের সাহায্যে ম্যাশ করাটা বেশি ভালো হয়। এখন আমি হাত দিয়ে এগুলোকে কিছুক্ষণ ম্যাশ করে নিলাম, আর এগুলো ভালো মতো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এই ম্যাশ করা কলা এবং আলুর মধ্যে স্বাদ অনুসারে লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা, আর কিছু কাঁচা মরিচ কুচি, আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর যে মসুর ডালগুলো বেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এগুলো সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। এগুলোকে খুব ভালো মতো মেখে নিতে হবে, যেন প্রতিটা উপকরণ ভালো মতো মিক্সড হয়ে যায়। সমস্ত উপকরণ এখন আমার ভালো মতো মাখা হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে উপকরণ নিয়ে কোপ্তাকারিগুলোকে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি অল্প করে একটু এই উপকরণ নিলাম। নেওয়ার পর প্রথমে এভাবে গোল গোল করে নিলাম। তারপরে এরকম বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে এভাবে চ্যাপ্টা করে দিলাম। আপনারা চাইলে 2 হাত দিয়ে এই কাজটা করতে পারেন। আমি 1 হাত দিয়ে মোবাইলটা ধরেছি, এজন্য আমি 1 হাত দিয়ে এগুলো করে নিচ্ছি। আর এই দেখুন কি সুন্দর এগুলো তৈরি হয়ে যাচ্ছে। আপনারা চাইলে হাতে একটু সরিষার তেলও মাখিয়ে নিতে পারেন, তাতে আরও সুন্দর এগুলো বানানো হয়। আমার কাছে এগুলো এমনি তেল ছাড়াই সুন্দর বানানো হয়ে গিয়েছে। আর এই দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন চুলাতে একটা আমি প্যান বসিয়ে দিলাম। প্যানটা একটু গরম হলে কিছুটা রান্নার তেল দিয়ে প্যানের চারপাশে ছড়িয়ে দিলাম। এখন অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা এখন গরম হয়ে গিয়েছে। আমি একে একে কোপ্তাকারিগুলো সবগুলো দিয়ে ভেজে নিব। এগুলো যখন ভাজবেন তখন অবশ্যই তেলটা গরম করে নেবেন, না হলে এটা উল্টানোর সময় লেগে যাবে। সবগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এখন আমি ওই পাশটা চেক করে নিলাম। ওই পাশটা যখন এরকম
ব্রাউন করে ভাজা হবে তখন আমি অপর পাশটাকে এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এখন চুলার আঁচটা একটু লো করে রাখতে হবে, তাতে কোপ্তা কারিগুলো সুন্দর মতো ভাজা হবে। সবগুলো উল্টানো হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছুক্ষণ পর ওই পাশটা চেক করে নিচ্ছি। এ পাশটার মতো অপর পাশটাও সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো কোপ্তা কারি আমি উঠিয়ে নিয়েছি আর এগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমার প্যানে কিছুটা তেল আছে আর আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে এখন পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একদম ভেজে বেরেস্তা করা যাবে না, হালকা একটা ব্রাউন কালার আসলেই হবে। পেঁয়াজগুলো এখন আমার হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এতে আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম 3টা উপকরণ 1 চা চামচ করে, মোট 3 চা চামচ। আর এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে যায়। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে 2 মিনিট ধরে কষিয়ে নিলাম। আর এখন আমি এতে স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে। 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 2টা তেজপাতা, 2টা গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি মশলাগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর গরম মশলাটা অবশ্যই দিবেন, তাহলে গরম মশলা থেকে একটা সুন্দর স্মেল বের হবে, কোপ্তা কারিগুলো রান্নার পর খেতে ভালো লাগবে। এখন আমি মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর এখন আমি কিছুটা পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি দিবেন কারণ কোপ্তা কারিগুলো রান্নার পর ঝোলটা কিছুটা শুষে নেয়। এখানে আমি ঝোলটা 1.5 মগ পরিমাণ দিয়ে দিলাম। তারপরে ঝোলটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি ঝোলটা একটু নেড়ে দিলাম। আর ঝোলটা যখন এরকম ফুটতে থাকবে তখন ভেজে রাখা কোপ্তা কারিগুলো দিয়ে দিতে হবে। এখন আমি ভেজে রাখা কোপ্তা কারিগুলো দিয়ে দিচ্ছি। আমি একে একে সবগুলো কোপ্তা কারি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে একটা সুন্দর স্মেল বের হয় আর রান্নার পর কোপ্তা কারিগুলো খেতে ভালো লাগে। এখন আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি কোপ্তা কারিগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আপনারা কাঁচামরিচটা এ পর্যায়ে না দিতে চাইলেও না দিতে পারেন। আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি। সবগুলো উল্টানোর পর এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এগুলোকে আমি একটু নেড়ে দিচ্ছি। আর এগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলের পরিমাণটা আমি এরকম রাখবো। কিছুক্ষণ দমে বসিয়ে দিলে ঝোলটা কিছুটা শুষে নিবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে দমে বসিয়ে দিলাম। 10 মিনিট দমে বসানোর পর এখন দেখুন তরকারিটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে আর ঝোলটাও কিছুটা শুষে নিয়েছে। এখন আমি একটা বাটিতে এগুলোকে পরিবেশন করেছি। কি অসাধারণ একটা লোভনীয় তরকারি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।